আমার ধারণা কোনো ধরনের পরিসংখ্যানের সাহায্য ছাড়াই আপনারা অলরেডি এটা বুঝে গেছেন যে এইটা বাংলাদেশের ইতিহাসের মানে আধুনিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জঘন্য ওয়ানডে দল, সবচেয়ে জঘন্য ওয়ানডে ব্যাটিং সাইড। এভাবে বললে মোর জাস্টিফাইড হয়। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা মুখে বলা হুট করে, চোখে তো আমরা দেখতেছি এরা কি জঘন্য খেলতেছে, মুখে বললে ব্যাপারটা কি সত্যি কিনা এটা নিয়ে একটু ডাউট থাকে। মানে আপনি আমাদের ক্রিকেট আধুনিক যুগে প্রবেশ করছে আমি বলি 2005-06। 2005-এর পর থেকে এত জঘন্য ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের কোনো টিম কখনো খেলে নাই। এর মধ্যে একটা সময় তো আমাদের ওয়ানডে টিম মোটামুটি বেশ দাপটশালী একটা টিম হয়ে উঠছিল, র্যাঙ্কিং এ 6 নম্বরে চলে গেছিল, রেগুলার আমরা থ্রেড তৈরি করতাম। এমনও হয়েছে যে নির্দিষ্ট একটা আইসিসি ওয়ানডে সার্কেলে আমরা 4 নম্বরে ওই সার্কেলটা শেষ করছি। এরকম হয়েছে না? ওই দিন বাগে খাইছে। ওই দিনের কথা আমি তুলনা করতেছি না। আপনি যদি 2004-05-এর ওই স্ট্রাগলিং টাইমটার সঙ্গে তুলনা করেন, তাও দেখবেন যে এই টিমটা অনেক পিছায় আছে, অনেক পিছায় আছে। ইনফ্যাক্ট পাইলট ভাই, সুজন ভাইদের যে টিম, ওই টিমের পরে আর এরকম বাজে টিম বাংলাদেশ কখনো দেখে নাই। ওয়ানডে ক্রিকেটে অন্তত এরকম বাজে টিম কখনোই দেখে নাই, কখনো না। সেই জিনিসটা আমরা শুরুতে একটু পরিসংখ্যান দিয়ে বলবো। পরিসংখ্যান জিনিসটা আমি পছন্দ করি না, আপনারা জানেন, কারণ পরিসংখ্যান নানাভাবে ম্যানুপুলেট করে নিজের মতো করে ইউজ করা যায়। আমি এই জন্য খুব সরল কিছু পরিসংখ্যান ইউজ করব এবং শেষ দিকে একটু বোঝার চেষ্টা করব যে আসলে এই দলটা এই গাড্ডায় পড়ছে, এটা কারণটা কি, আমাদের কেন কোনো ওয়ানডে ব্যাটসম্যান এই টিমের নাই। এটা অল্প 2-1 লাইন একটু বলবো। তার আগে একটু জাস্টিফাই করি যে কেন বলতেছি এটা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ওয়ানডে দল। দেখেন, বাংলাদেশের ক্রিকেটকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আমি 3 যুগে ভাগ করি। আমরা তো 1986 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করলাম, তারপর থেকে এই এখন পর্যন্ত এটাকে আমি 3টা যুগে ভাগ করি। প্রথমত হচ্ছে 1986 থেকে 1999, এটাকে আমি বলি যে আমাদের প্রস্তর যুগ বা আদি যুগ। এ সময় আমরা নিয়মিত খেলার সুযোগও পাই নাই, ওই নামকা ওয়াস্তে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং 3-4 বছর বাদে বাদে 2-3টে ম্যাচ খেলার সুযোগ পেতাম। এটা দিয়ে কোনো ডিসিশনে পৌঁছানো যায় না যে ওইটা কি একটা বাজে দল ছিল, না ওই সময় দলগুলো কি বাজে ছিল নাকি ভালো ছিল। এই ডিসিশনে আপনি পৌঁছাইতে পারবেন না, কারণ হচ্ছে তারা নিয়মিত ম্যাচই খেলে নাই। ধরেন একজন খেলোয়াড় একটা সিরিজে দারুণ ফর্ম দেখাচ্ছে, এটা বেশি করছে আতার ভাইয়ের ক্ষেত্রে। দারুণ ফর্ম দেখাচ্ছে, সে নেক্সট ম্যাচটা পেয়েছে 4 বছর পরে গিয়ে। ফলে স্বাভাবিকভাবে আতার ভাই সেই বয়সও ততদিনে আর থাকে নাই, ওই ইন্টারন্যাশনাল কিভাবে খেলতে হয় অমুক তমুক ভুলে গেছে। ওই জেনারেশনের সঙ্গে তুলনা করে লাভ নাই। তবে আমাকে যদি বলতে বলেন যে আমি চোখে কি দেখছি বা ওই টিমের ক্যাপাবিলিটি কি, এই টিম তাদের কাছে ধরেন আপনি অস্ট্রেলিয়া নামিবিয়ার মতো ডিফারেন্স। মানে ওই সময় যে টিমটা, সেটা লিপুবের টিম থেকে শুরু করে একদম বুলবুলের টিম পর্যন্ত, ওই টিমগুলো মারদাঙ্গা টিম ছিল। ওরা যদি রেগুলার ওয়ানডে খেলার সুযোগ পেত, ওরা অন্তত অ্যাটলিস্ট এদের মতো জয়ের হার 14% নামায় আনতো না। ওরা বছরে অন্তত 20-30% ম্যাচ জিততো, ওদের ওই ক্যাপাবিলিটি ছিল। সেটা তো তারা ওই সময় প্রমাণও করছে। দীর্ঘদিন খেলার সুযোগ না পাওয়ার পরে এসে 99 ওয়ার্ল্ড কাপে আমরা ম্যাচ জিতছি, 2টো ম্যাচ জিতছি, তার ভিতরে পাকিস্তানের বিপক্ষে, স্কটল্যান্ডের বিপক্ষে। 98-এ আমরা প্রথম কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিতছি এবং এই সময়টায় আপনি যদি দেখেন, তাহলে এই সময়টা আমাদের কিন্তু কোনো সোকল্ড ছোট দলের বিপক্ষে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো সুযোগ ছিল না। আমাদের সবসময় খেলতে হতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে। কারণ কি, আমাদের খেলতে হতো এশিয়া কাপ অথবা অস্ট্রেলিয়া কাপ। এখানে তো কোনো মাঝারি দলও নাই, এখানে সবগুলো কম্পিটিটর হচ্ছে একদম তখনকার আমাদের তুলনায় এভারেস্টের চেয়ে উপরে। তখনকার আমাদের কথা বলি কেন, এখনকার আমাদের তুলনায়ও। কারণ ওই সময় আমাদের যারা কম্পিটিটর ছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের সঙ্গে তো আমরা ম্যাচ খেলার সুযোগ পেতাম। এদের কথা আপনি ভাবেন, এদের জাস্ট চোখ বুঝে ভাবেন যে ওই 90s-এ এদের টিমগুলো কি ছিল। এদেরকে আমরা বহুবার চ্যালেঞ্জের মধ্যে ফেলছি। আমাদের ওই প্রস্তুতিহীন টিম, যাদের একটা জিম নাই, প্র্যাকটিসের জায়গা নাই, মগে ভরে পানি খায়, ওরকম একটা ভাঙাচোরা টিম, এদেরকে আমরা বহুবার চ্যালেঞ্জের মধ্যে ফেলছি। শ্রীলঙ্কাকে হারাইতে ধরছি, পারি নাই। পাকিস্তানকে হারাইতে ধরছি আতার ভাই দুর্দান্ত ইনিংসের কল্যাণে, পারি নাই। কাছাকাছি গেছি, অন্তত গার্ডসটা শো করছি, বলছি যে আমাদের মেরুদণ্ড আছে, আমরা হারতে আসি নাই, শুধু আমরা শিখতে আসি নাই, আমরা খেলতে আসছি।
ফলে ওই যুগটাকে প্রস্তর যুগ বললেও আমি ওটাকে বলি একটা প্রাইডের যুগ, যে আমরা কিছু সুযোগ পাই না বলে করতে পারি নাই। আমরা সুযোগটা পাওয়া শুরু করলাম আসলে 1999 সালের পরে, বিশ্বকাপের পর থেকে। হ্যাঁ, এরপরে আমাদের শুরু হলো হচ্ছে অন্ধকার যুগ। এই প্রস্তর যুগের পরে যেটা হয় তার উল্টোটা হলো। ওই প্রস্তর যুগের পরে আসার কথা তো আরেকটু ভালো একটা যুগ। কিন্তু সেটা আসলো না। এই সময় আমাদের মূলত সুজন ভাই এবং পাইলট ভাইয়ের যে টিম দুটো ২০০৩ পর্যন্ত ২০০০ সাল থেকে ২০০৩, এই যে ৩ বছর, এই ৩ বছর আমাদেরকে একদম সত্যিকারের অন্ধকার যুগে নিয়ে গেছে। ওই যুগের সঙ্গে আসলে ক্রিকেটের আমাদের আর ক্রিকেট ওই যুগে না ফিরুক প্রার্থনা করি। ওইটা একটা অদ্ভুতুড়ি সময় ছিল। ওই সময় আমরা খেলছি শক্তিশালী সব দলের বিপক্ষে, আবার ছোট দলও পাইছি বাগে। তো কানাডা পাইছি, কেনিয়া পাইছি, মানে যারা আমাদের তুলনায় ততদিনে অলরেডি বেশ পিছায় গেছে। আমরা সেসব দলের কাছেও নিয়ম করে হারছি। মানে আমরা কোনো একটা ম্যাচই জিততে পারি নাই। বিশ্বাস করেন, ১৯৯৯ সালে ওই যে বিশ্বকাপে ২ টো ম্যাচ জিতলাম। তারপর থেকে ২০০৪ সালে সুমন ভাই ক্যাপ্টেন্সি নেওয়ার পরে ১ম আমরা এসে একটা ম্যাচ জিতলাম। এর মাঝখানে অলমোস্ট ৪ বছর আমরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিতি নাই। প্রচুর ম্যাচ খেলছি এ সময় আমরা। এই সময় প্রচুর ম্যাচ খেলছি। ফলে ওটা তো অন্ধকার যুগ। এরপরে শুরু হলো আমাদের সত্যিকারের আধুনিক ক্রিকেট। যেটা আমি বলি আধুনিক যুগ। যেটা আমি বলতেছি যে আধুনিক যুগের সবচেয়ে জঘন্য টিম হচ্ছে এই ২০২৫ সালের টিমটা। এই আধুনিক যুগটা শুরু হচ্ছে ২০০৪ বা ৫। ২০০৪, ৫, ৬ এভাবে আপনি ভাবতে পারেন। ২০০৪ এ আমরা ১ম একটা ম্যাচ জিতলাম জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়েতে গিয়ে ডেভ ওয়াটমোর তখন কোচ, সুমন ভাই ক্যাপ্টেন। বাংলাদেশ টিম হয়ে ওঠা শুরু করল। দ্যাট ওয়াজ a বিউটিফুল টাইম, দ্যাট ওয়াজ a বিউটিফুল টাইম। একটু, একটু করে বাংলাদেশ ক্রিকেট খেলা শিখতেছে। একটু, একটু করে বাংলাদেশ ম্যাচ জিততেছে এবং জিততেছে কাদের এগেইনস্ট এ? ওই টাইমটা যদি দেখেন ৪, ৫, ৬, ৬ এর আগ পর্যন্ত। ৬ এ তো আমরা দাপুটে দল হয়ে গেলাম। ৪-৫ এ আমরা টুকটাক কাদের বিপক্ষে ম্যাচ জিততেছি। ইন্ডিয়ার ভুবনজয়ী দল, তাদের বিপক্ষে ম্যাচ জিতে গেলাম। আশরাফের বীরত্বপূর্ণ বোলিং। ২০০৪ এ আমরা শ্রীলঙ্কাকে হারায় দিলাম। শ্রীলঙ্কার তখন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাদের দল। সেই দলের সামনে দাঁড়ানোই কঠিন। সেই দলকে হারায় দিলাম। ২০০৫ এ আমরা অস্ট্রেলিয়াকে হারায় দিলাম। মানে অন্তত এই ৩ টা ম্যাচই বলে দেয় যে ওই সময় এছাড়া প্রচুর ম্যাচ আমরা মার্জিনালি হারছি। আমরা ফাইট করছি। আমরা গাটসটা শো করছি। বড়, বড় দলের বিপক্ষে সে সময় আমাদের খেলতে হয়েছে। আমাদের ন্যাটোস্টে দাওয়াত দিছে। কি বিস্ময়কর! এখন এটা কল্পনাই করা যায় না যে ন্যাটোস ট্রফি খেলতে বাংলাদেশ টিমকে দাওয়াত দিবে। দাওয়াত পাওয়াটাই তো ওই সময় আমি মনে করি একটা অ্যাচিভমেন্ট। এবং সেখানে খেলতে গিয়ে তো আমরা অস্ট্রেলিয়াকে হারায় আসছি। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে ওই দুর্দান্ত ইনিংস খেলে আসছে আশরাফুল। ওই সময় আশরাফুলরা যেসব ইনিংস খেলছে, আশরাফুল, আফতাব, আজকের এই ২০২৫ এর এই যে তরুণ ব্যাচ যাদের নিয়ে আমরা অনেক স্বপ্ন ভাবি, অনেক কিছু কল্পনা করি, এরা কেউ কল্পনা করতে পারে ওরকম একটা ইনিংস? আশরাফুলের বা আফতাবের মতো, শাহরিয়ার নাফিসের মতো। শাহরিয়ার নাফিস যে একটা ২ টা সিজন কাটাইছে, ওই ব্যাটিংটা এখন কেউ কল্পনা করতে পারি আমরা গত ২ বছরে? ওই টিমও এই টিমের থেকে ফার, ফার বেটার ছিল। স্ট্যাটিস্টিক্স বলতেছি। আমি শুধু আপনাকে কোয়ালিটির কথা বললাম। কোয়ালিটিতে ওই টিম হচ্ছে অনেক বেটার ছিল। তো যেটা হলো ২০০৪ সালে তো আমরা ১ম ম্যাচ জিতলাম ওই ৯৯ সালের পরে। ২০০৪ সালেই কিন্তু আমাদের জয়ের পার্সেন্টেজ ১৬ র উপরে চলে গেল। মানে শতকরা ১৬% বেশি ম্যাচ আমরা জিতলাম ২০০৪ সালে। এরপরে ২০০৫ সাল থেকে আমরা আর কখনো কোনো বছরে ২০% কম ম্যাচ জিতি নাই। বছরে যে কয়টা ম্যাচ খেলছি তার কমপক্ষে ২০% ম্যাচ আমরা জিতছি। ২০ টা বললাম কেন? কারণ হচ্ছে ২-১ টা অ্যাক্সিডেন্টাল ইয়ার, যেমন ২০১৪ এটাকে আমরা ডিজাস্টার বলি। এরকম ২-১ টা অ্যাক্সিডেন্টাল ইয়ার, ২০০৮ এর আইসিএল কাণ্ডের বছর, এগুলোতে আমরা ২০ এ নেমে আসছিলাম। অ্যাকচুয়ালি যদি আমি আরো প্রিসাইজ করে বলি তাহলে দেখবেন আমরা এই সময়কালে ৩০% এর নিচে জয় কোনো বছরে তেমন পাই নাই। এবং যেটাকে আমরা তুলনামূলক গোল্ডেন ইয়ার বলি, মানে ২০১৪ ডিজাস্টার পার করার পরে ২০১৫ থেকে ২০১৭-১৮, বা আপনি আরেকটু এক্সটেন্ড করে এটা ২০২১-২২-এও চলে আসতে পারেন। এই টাইমে আমরা অ্যাকচুয়ালি ৬০-৭০% নিচেই ম্যাচ জিতি নাই। আমরা রেগুলার ৬০% ম্যাচ, ৭০% ম্যাচ, বহু বড়, বড় দলের বিপক্ষে আমাদের খেলা। সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে আমরা সিরিজ হারায় আসছি। মানে কত সুন্দর, সুন্দর রেজাল্ট আসছে ওই সময়। মানে মোটেও তামাশা না। এটাকে অনেকেই ওই যে বললি যে আত্মঘাতী বাঙালি, অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেন যে বাংলাদেশের সময় বেশিরভাগ ম্যাচ মিরপুরে খেলছে। খেলে ধান ক্ষেত বানায় ওখানে
যাচ্ছে তাই রকম রেজাল্ট নিয়ে আসছে। ভাই আমরা বছরে 100% ম্যাচ জিতছি, মানে যে কটা ম্যাচ খেলছি সব কয়টা জিতছি, 80% ম্যাচ জিতছি। এইসব ম্যাচ সব আমরা হোমে খেলি নাই, বাইরে গিয়ে বড় বড় দলের বিপক্ষে জিতে আসছি। বললাম না সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতছি, নিউজিল্যান্ডে গিয়ে সিঙ্গেল ম্যাচ জিতে আসছি। এগুলো মোটেও ছেলে খেলা না। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের দলের বিপক্ষে আমরা সিরিজ জিতে আসছি, মোটেও ছেলে খেলা না, মোটেও ছেলে খেলা না। এবং মানে গ্লোবাল টুর্নামেন্ট গুলোতে তো জানেন যে 2015 এবং 17-তে আমরা একটা মাইল ফলকে পৌঁছাইতে পারছি। 2015-তে আমাদের সেমিফাইনালে পৌঁছানোর কথা ছিল, অবিচারের কারণে সেটা পৌঁছাইতে পারিনি। যেটুকু গেছি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, আমরা দুনিয়ারে চমকায় দিছি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলছি, মানে ওই সময় আমরা ওয়ানডে একটা দল হয়ে উঠছি। আপনি 2021-22 পর্যন্ত এই ধারাবাহিকতাটা দেখবেন যে 2021-22 পর্যন্ত আমরা র্যাঙ্কিং এ ওরকম একটা ধারাবাহিক জায়গা ধরে রাখছি, 6-এ উঠছি। কখনো কখনো এমনও হয়েছে 3 মাস 4 মাস আমরা 6-এ থাকছি। তবে 7 পজিশনটা আমাদের জন্য ওই সময় ফিক্সড ছিল, যে আমরা 7 নাম্বার দল ওয়ানডে, 7 নাম্বারের নিচে আমরা নামবো না, এরকম একটা ব্যাপার তৈরি করে ফেলছিল 2015 থেকে 2022 এই টাইমটায়। দু একবার হয়তো অ্যাক্সিডেন্টালি, যেটা ক্রিকেটে হয়, ক্রিকেটের র্যাঙ্কিংটা আবার ভুতুড়ে তো, প্রতিটা সিরিজের পরে আপডেট হয়। এখন দেখা গেল বাংলাদেশ ওই সময় টানা 3টা সিরিজ খেলতেছে না, ঘরোয়া ক্রিকেট চলতেছে, কম্পিটিটররা বেশ কয়েকটা সিরিজ খেলে ফেলছে, বাংলাদেশ 8-এ নেমে গেছে। এইগুলারে আমি মানে বলি যে স্ট্যাটিস্টিক্স এর ফাঁকি। এইটা দিয়ে আবার কেউ যদি তর্ক করতে আসেন যে না ওই সময় বাংলাদেশ 2বার 8-এ নামছে, 3বার 9-এ নামছে, এইগুলো আবার কৌশলগত র্যাঙ্কিং আপনার বুঝতে হবে যে ওই সময় বাংলাদেশে খেলা ছিল না। যেহেতু সিরিজ বাই সিরিজ র্যাঙ্কিং হয়, ওই সময় বাংলাদেশে খেলা ছিল না। কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের সময় 7-এ সেটেলড, 7-এ একদম সেটেলড। ফলে বাংলাদেশ গোল্ডেন টাইম কাটায় নাই। এসব দাবি আজকে যারা করে, হয় তারা এই যে 2022-23-এর পরে ক্রিকেটে আসছে, আর নতুবা হচ্ছে আত্মঘাতী, কপাল থেকে পিতামহের নাম মুছে ফেলা গোষ্ঠী। আমি বলি যে এইটাতে আমার কোনো আপত্তি নেই, ফেলেন না, আপনারা সবার নাম মুছে ফেলেন। এই যে পঞ্চপাণ্ডব বলে যে টার্মটা, আমি পঞ্চপাণ্ডব কখনো বলি না, কিন্তু আমাদের বিগ ফাইভ তো ছিল, বা সিনিয়র একটা ব্যাচ তো ছিল, এর বাইরেও 2-4 জন ছিল। শুধু এই বিগ ফাইভ কেন, বিগ ফাইভ এর কথাই কেন বেশি বলি? আপনি বিগ ফাইভ এর বাইরে শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, বিশেষত রাজরে যে আমরা বিগ বলি না, এটা তো রীতিমতো ক্রাইম, রীতিমতো ক্রাইম। ওই বিগ ফাইভে যারা আছে তাদের মানে অনেকের চেয়ে সাকিব তামিমের পরেই রাজের থাকা উচিত। তো মিডিয়া টার্ম নিয়ে কথা বলার কোনো দরকার নাই। আমরা ওই যে জেনারেশনটা, রাজ সহ, শাহরিয়ার নাফিস, ইভেন পরে বিজয়, এদের সবাইকে মাথায় রেখে যদি বলি, ওইটা একটা গোল্ডেন জেনারেশনই ছিল আমাদের। গোল্ডেন টাইম, গোল্ডেন রেজাল্ট আমাদের এনে দিছে। 2টা এশিয়া কাপের ফাইনাল খেলাইছে ওই টিমটা। 2022-কে হিসাব করলে 3টা এশিয়া কাপের ফাইনাল খেলছি আমরা। তার মধ্যে টি-20 এশিয়া কাপও একটা ছিল। 2টা তো ওয়ানডে এশিয়া কাপের ফাইনাল খেলছে। বলে ইট ওয়াজ আমাদের জন্য একটা বিউটিফুল টাইম, বিউটিফুল টাইম। এখন কথা হচ্ছে যে এই সময় বসে আমাকে বিউটিফুল টাইম বলতে হবে কেন? আমার তো বলা উচিত যে ওটা একটা সুন্দর সময় ছিল, আমরা তার চেয়ে সুন্দর সময়ে প্রবেশ করছি। কই তা তো হয় নাই। 2023 থেকে আমাদের পতন গড়তে গড়তে আজকে 2025-এ এসে এবছর আমাদের জয়ের হার 14% নামে আসছে। এবছর আমরা 7টা ম্যাচ খেলে একটা মাত্র ম্যাচ জিতছি। 7টা ম্যাচ খেলে একটা মাত্র ম্যাচ জিতছি। হ্যাঁ, গত বছরও আমরা 50% ম্যাচ জিতছিলাম। সেই গত বছর পর্যন্ত কিন্তু যাদেরকে আমরা গালিগালাজ করতেছি, যাদেরকে আমরা মন্দ বলি, বিগ ফাইভ, ওই বিগ ফাইভ এর প্রতিনিধিত্ব গত বছর পর্যন্তও কিন্তু টিমে ছিল। মানে গত বছর যে আমরা 50% ম্যাচ জিতছি, আপনি খাতা কলম খুলে দেখেন, ওখানে মুশফিক রিয়াদের অবদান ছিল। রিয়াদের তো বেশ ভালো মতন অবদান ছিল ওয়ানডেতে। টি-20-তে তারে গালি দেই, তাই বলে ওয়ানডেতে তার অবদানটা ভুলে যাব? ফরম্যাট টু ফরম্যাট ভাবেন, ফরম্যাট টু ফরম্যাট ভাবেন। ওই টিমটা টি-20-তে জঘন্য ছিল। আমাদের ওই যে গোল্ডেন টিম, ওরা টি-20 খেলতেই বুঝতো না। ওদেরকে টি-20 খেলায় ওদের অপমান করা হয়েছে। ওরা টি-20 যদি খেলতেও চায়, কি চাইলেই তো খেলতে দিতে হবে না। ওদের টি-20-তে খেলানো উচিত হয় নাই। আলাদা ওই সময় বাচ্চাদের সেটআপ, একটা সেটআপ তাদের দিয়ে টি-20 খেলাইলে এই ভাবমূর্তিগত সমস্যা হতো না। ওয়ানডেতে এদের ধারে কাছে কে আছে? বাংলাদেশে তো এখনো পর্যন্ত কেউ নেই, সেটা প্রুভেন। আমরা যখন এই টি-20 জেনারেশনের কাছে, জেনজির কাছে সব ফরম্যাট তুলে দিলাম, তার রেজাল্টটা কি হলো? এরা টি-20 খেলতে পারে, বাকি কিছু খেলতে পারে না। এখন আমার কাছে তো টি-20 ওই অর্থে ক্রিকেট না। আমার কাছে তো ক্রিকেট প্রথমত টেস্ট, তারপরে ওয়ানডে। এখন টি-20 খেলেন আপনারা, ছেলে খেলা করেন, ওখানে টুকটাক রেজাল্ট এনে দেন, স্যালুট, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনারা যে ক্রিকেটের ধারে কাছে নাই, আপনাদের যে ক্রিকেটের সবচেয়ে জঘন্য প্রজন্ম এই যাবৎকালে আসা,
এবং প্রচন্ড হাইপওয়ালা একটা বাজে প্রজন্ম, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনাদের হাতে যখনই পুরোপুরি দায়িত্ব আসছে, মানে সিনিয়ররা সবাই সরে গেছে, তখন তো আপনাদের রেজাল্টটা একেবারে কঙ্কালের মতো সামনে চলে আসছে, যে আপনারা 7টা ম্যাচ খেলেও একটা ম্যাচ জিততে পারেন না, এবং সেটা আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান র্যাঙ্কিং ফ্যাঙ্কিং এ যতই আমাদের উপরে থাক, আপনার মনে হয় যে আফগানিস্তান জীবনে কোনোদিন ক্রিকেট কোয়ালিটিতে বাংলাদেশের চেয়ে আগায় ছিল বা আছে? রশিদ খানরা বাদ দেন না, এই টিমে কি আছে? আফগানিস্তানের এই টিমে, এই টিমটা এত হাইলি রেট করার কি আছে? রোমান্টিসিজম অমুক তমুক এইসব, অ্যাকচুয়ালি অত রোমান্টিসিজমের কিছু নাই। আগে একদিন আমি বলছি, এরা পুরোপুরি ইন্ডিয়ান স্ট্রাকচার এবং ইন্ডিয়ান ফিনান্সিয়াল সুবিধা নিয়ে বড় হয়ে উঠছে। এটা নবীবাইদের জেনারেশন না, ওদের যে টিমটা খেলে এইটাকে আপনি বলতে পারেন ইন্ডিয়ান একটা বি টিম। এই টিমটাকে নিয়ে এত রোমান্টিসিজম করার কিছু নেই, এবং কোয়ালিটিতেও তারা বিরাট কিছু না। সেই টিমের কাছেই আমরা সিরিজের পর সিরিজ আনতেছি, টানা 3টা সিরিজ আনলাম সেই টিমের কাছে। ফলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের একটা, মানে বলতে পারেন যে সুজন ভাই এবং পাইলট ভাইদের যে জামানা, ওই জামানা ফিরায় নিয়ে আসছি। আমি সেখানে আরেকটু আর্গুমেন্ট করব এই অর্থে যে সুজন ভাই পাইলট ভাইদের যে সময়টা, ওই সময়টার মূল প্রবলেম কোয়ালিটি ছিল না। মূল প্রবলেম ছিল আরো অনেক কিছু, আন্ডার টেবিল প্রবলেম। আপনারা যদি কেউ কোনোভাবে কমোডর মুজিব কমিশনের রিপোর্ট খুঁজে পান, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে ক্রিকেটের মধ্যে হুট করে কমিশন রিপোর্টের কথা কেন বলতেছে, ওই যে ওইটা পড়তে হবে। ওই আমি জানাবো না আপনাদেরকে, কারণ এটা আমি জানি না যে এটা অফিসিয়ালি এখন বিসিবি ওন করে কিনা, লিগালি কি অবস্থায় আছে। ফলে হুট করে আমি আপনাদের ওখানকার তথ্য জানায় ফেসে যাব, তা তো হবে না। ওখানকার অনেকে এখন বোর্ড ডিরেক্টর মিরেক্টর হয়ে গেছেন। কিন্তু এটুকু বলে, কেউ যদি কমোডর মুজিব কমিশনের রিপোর্ট পড়েন, তাহলে বুঝতে পারবেন যে ওই পিরিয়ডটাও আমাদের কোয়ালিটির সমস্যা ছিল না। ওই পিরিয়ডটার সমস্যা ছিল আন্ডার টেবিল প্রবলেম এবং ব্যক্তিগত চরিত্রের প্রবলেম, শৃঙ্খলার প্রবলেম। এসব কারণে আমরা অন্ধকার যুগ কাটাইছি। ওই সময় এত অন্ধকার যুগ কাটানোর কথা ছিল না। ওই সময় আমরা পোটেনশিয়াল অনুযায়ী যদি খেলতাম, অ্যাটলিস্ট আমাদের প্রতি বছর জয়ের হার 20-এর উপরেই থাকতো। থাকে নাই দুর্ভাগ্য চক্রে। এখন তো সে কথা বলতে পারতেছি না। এদের কাউরে নিয়ে সন্দেহ করার আমার সুযোগ নাই। এরা মানুষ হিসাবে, ছেলে হিসাবে এত ভালো, এদের প্রত্যেকের হাড়ি নক্ষত্র জানি আমরা। আমি কেন, আপনারা সবাই জানেন যে এরা কত সরল সোজা ছেলে, কত ভালো ছেলে, ভালো হয়ে উঠে আসে। আমি কিন্তু মূলত ব্যাটিং ইউনিটের কথা বলতেছি, মূলত ব্যাটিং ইউনিট। এই ব্যাটিং ইউনিটের বাচ্চাগুলো তো ভালো ছেলে, এদের নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু বেরা বিলোপার কোয়ালিটি, সরি টু সে, এইভাবে আমি কখনো বলতে চাই নাই। তো কালকে ম্যাচের পরে আমার মনে হলো যে এটা আসলে বলে ফেলা দরকার। ক্রিকেটে এই যে ওয়ানডে টিমটা, এই ওয়ানডে টিমে আপনি একটু বুকে হাত দিয়ে বলেন যে কোয়ালিটি ক্রিকেট খেলা যে কোনো ফরম্যাটে, টি-20 বাদ দেন, টি-20 বাদ দিলে টেস্ট বা ওয়ানডেতে কোয়ালিটি ক্রিকেট খেলার এই দলে কার কার যোগ্যতা আছে বলেন তো? আমি 3টা ছেলের নাম জোর করে বলতে পারি। একটা ছেলের সলিড যোগ্যতা আছে, সেটা হচ্ছে শান্ত। এছাড়া সাইফ আর হৃদয়, ওদের নিয়ে আমি কনফিউজড যে ওরা কি আসলেই কোয়ালিটি কিনা। হৃদয় কখনো খুব ভালো দেখায়, কখনো তার পতন ঘটে। হৃদয়ের ব্যাপারটা আমি তার নানা রকম মেন্টাল স্ট্রেস টেস্টেস মিলায় একটা গ্রেস দিয়ে দেখি। ইদানিং দেখতেছি যে হৃদয়ে আরো 1 বছর আমি দেখবো, তারপরেও যদি দেখি পারতেছে না, তখন কোয়ালিটি নিয়ে প্রশ্ন করবো। এখনো পর্যন্ত আমার সেই প্রশ্ন তৈরি হয় নাই। সাহেব খুবই কোয়ালিটি, সাহেব খুবই কোয়ালিটি, কিন্তু সে সব ফরম্যাটে পারবে কিনা সেটা সময় বলবে। এছাড়া এই দলে একটা ছেলের নাম বলেন তো, যে ছেলেটা কোয়ালিটি ব্যাটিং করতে পারে, কোয়ালিটি ব্যাটিং করতে পারে, যেটা দিয়ে আদৌ ওয়ানডে জেতা সম্ভব। আপনি আফগানিস্তানের কথা বাদ দেন, কালকে বোধহয় কোন একটা দল নামিবিয়া সাউথ আফ্রিকারে হারায় দিচ্ছে টি-20-তে। নামিবিয়ার সঙ্গে খেলতে গেলেও তো আপনার কিছু কোয়ালিটি ব্যাটিং করতে হবে, কিছু কোয়ালিটি ব্যাটিং করতে হবে। শুধু রিশাদ গুগলি শিখে গেছে কালকে, কি সুন্দর গুগলিতে টার্ন করালো, রং ওয়ানে এত সুন্দর টার্ন বাংলাদেশে একটা ছেলে করাবে, মাই গড! এত সুন্দর বোলিং ইউনিট, তার পাশে এত জঘন্য একটা ব্যাটিং ইউনিট যারা কোয়ালিটি ব্যাটিং জানেই না। ফলে মানে আমরা বহু ষড়যন্ত্র তত্ত্ব, বহু ম্যানেজমেন্টের ভুল, বহু কিছু টেনে আনতে পারব, আমরা পারব। আমরা সবসময় তো বিহাইন্ড দ্য সিন ষড়যন্ত্র দেখলে খুশি হই, এবং সেগুলো নিয়ে বোধহয় সবচেয়ে বেশি কথাও বলি আমি। কিন্তু এই রিয়েলিটিও আজকে মানার সময় চলে আসছে। আজকেই 2025 সালের অক্টোবর, নাকি অক্টোবরেই তো, হ্যাঁ অক্টোবরে আমরা বসে আছি। এখন এই রিয়েলিটি মানার সময় চলে আসছে যে উই গট এ ভেরি পুয়ার বাঞ্চ অফ ব্যাটসম্যান। আমরা যে সময়টায় আসছি, আমরা সম্ভবত ইতিহাসের সবচেয়ে বাজে একটা ব্যাটিং অধ্যায়ে প্রবেশ করছি। এই জায়গাটা একটা দুইটা ছেলে ছাড়া কারোর কোনো ব্যাটিং এরই যোগ্যতা নেই ইন্টারন্যাশনাল লেভেলে। এখন
হতে পারে যে এখানে আমরা নানা রকম একবার শুরুতে যেটা বলছিলাম যে একটু বলবো যে কেন এটা হয়েছে। কেনটা তো আপনারা জানেন যে আমাদের ঘরোয়া ক্রিকেটের কোয়ালিটি নামতে নামতে এমন জায়গায় গেছে কোনো ব্যাটসম্যানের কোয়ালিটি শো করে এ পর্যন্ত আসা লাগে না। সেগুলো তো মৌলিক কারণ আছে, পাশাপাশি নির্বাচক বা ম্যানেজমেন্টেরও একটু চোখ কান খোলা রাখার দরকার যে কোয়ালিটি ব্যাটসম্যান দেশে একেবারে নাই বা পুরাই গেছে। এটা না আমার বিশ্বাস করতে কষ্ট হয়। হ্যাঁ, আমি প্রিমিয়ার লিগের খেলা মাঠে গিয়ে এখন আর দেখি না। ফলে ওয়ান ডেতে কোয়ালিটি ব্যাটসম্যান কতটা আদৌ মাঠে আছে আমিও বুঝি না। কিন্তু এটা বিশ্বাস করতে মানতে খুব কষ্ট হয় যে আসলে কোয়ালিটি ব্যাটসম্যান নাই আমাদের এখানে। এবং সৌম্যর কথা তো জানি যে সৌম্য রেডিমেড ওয়ানডে ব্যাটসম্যান, সৌম্য তো কোয়ালিটি ওয়ানডে ব্যাটসম্যান। এরকম ওয়ানডে ব্যাটসম্যান আরো থাকার কথা না? তিন চারটা আমি তো বললাম যে শান্ত আছে, সাইফ আছে, হৃদয় আছে, তিনটা তো কোয়ালিটি এই টিমে আছে, হয়তো ক্লিক করতেছে না। এর সঙ্গে আরো পাঁচ ছয়টা যোগ হইতে পারে না, সাত আটটা যোগ হইতে পারে না রিজার্ভ টিজার্ভ সহ। তাহলে তো আর এত কথা লাগে না, তাহলে তো আর এই যে মনের বিরুদ্ধে কতগুলা নোংরা কথা বললাম আজকে সারাটা, কালকে সারাটা রাত ঘুমাইতে পারিনি, আজকেও সারাদিন অপরাধ বোধে স্থির হয়ে থাকতে পারবো না যে কি করলাম, ক্রিকেটারদের নিয়ে এরকম বাজে বাজে কথা বললাম, যাদের কারণে রুটি রুজি করে খাচ্ছি তাদের এই রকম ভাবে গিবত করলাম। এটা করতে ভালো লাগছে? ভালো লাগা তো দূরে থাকে, এটা তো আমার জন্য অপরাধ, আমি ক্রাইম করে ফেললাম। যারা ওরা যতই খারাপ হোক আমি তো এটা এইভাবে বলতে পারি না, কারণ ওরা আমার পেটের ভাত জোগায়। ফলে আমার মনি ওরা, ওদের এইভাবে আমি বলতে পারি না, কিন্তু বলতে হলো যে একদিকে ওরা যেমন আমার মনিব, আমার ভিউয়াররাও তো আমার মনিব, 5 জন ভিউয়ার থাকে, তারাও তো আমাদের মনিব। ফলে তাদের কাছে মনের কথা খুলে বলাটাও আমার দায়। সেই দায় থেকে বললাম, আমি জানি না আমাদের ম্যানেজমেন্ট আদৌ এর বাইরে একটা কোনো ব্যাচ খুঁজে পাবে কিনা, নাকি এদের উপরে এই টি-20 ব্যাটসম্যানদের উপরেই ভরসা করে আমাদের চলতে হবে। সেটা যদি হয় তাহলে সুজন ভাই এবং পাইলট ভাই সম্ভবত একটা দায় মুক্তি পেয়ে যাবে। খুব দ্রুত এই 14% যে সাকসেস রেট, এটাকে এরা 0% নামায় নিয়ে আসবে। তখন সুজন ভাই পাইলট ভাই বলবে যে হে 2003-4 যা করছি তোরা তো এখন তাই করতেছস, তো তাইলে আর আমরা খারাপ ছিলাম কি? অ্যাটলিস্ট অনুরোধ, তাদের দুইজনের এই জাতীয় কথা বলার সুযোগ দিয়েন না, তাদের এই গর্বটা করার সুযোগ দেন না। যাক, অনেক রাগের কথা বললাম, অনেক মন খারাপের কথা বললাম, আশা করি এখান থেকেই ঘুরে দাঁড়াবো। এই যে বলতেছি এইটাই হোক ঘুরে দাঁড়ানোর শুরু। আগামীকালকেই যেন আমাকে, আগামীকালকে তো হবে না, নেক্সট যে ম্যাচটা তারপরেই যেন আমাকে সরি বলে একটা কন্টেন্ট করতে হয়। সেদিন সরি বলতে আমি যে আনন্দ পাবো ওইটা আপনি কল্পনা করতে পারবেন না। ওরকম একটা দিনের প্রত্যাশায় থাকলাম। সবাই ভালো থাকবেন।